মন ভোলানো গল্পে সবাইকে জানাচ্ছি আরও একবার সাদর আমন্ত্রণ। এখানে আমি আপনাদেরকে শোনাই বাংলা সাহিত্যের বেশ কিছু বাছাই করা গল্প। তাই আজকের নিবেদন হলো আমাদের ছেলেবেলার গল্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কলকাতার নতুন দা। গল্পটা পুরোটা শোনার জন্য অনুরোধ রইল। আর হ্যাঁ, আপনাদের কাছে কিন্তু অনুরোধ করছি, গল্প শুনে ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আপনারা গল্প শুনেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে যান, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল। তাহলে শুরু করছি আজকের গল্প। সেদিন কনকনে শীতের সন্ধ্যা। আগের দিন খুব এক পশলা বৃষ্টিপাত হওয়ায় শীতটা যেন ছুঁচের মতো গায়ে বিঁধিতেছিল। আকাশে পূর্ণচন্দ্র, চারিদিক জ্যোৎস্নায় যেন ভাসিয়া যাইতেছে। হঠাৎ ইন্দ্র আসিয়া হাজির, কহিল, থিয়েটার হবে, যাবি? থিয়েটারের নামে একেবারেই লাফাইয়া উঠিলাম। ইন্দ্র কহিল, তবে কাপড় পরে শিগগির আমাদের বাড়ি আয়। 5 মিনিটের মধ্যে একখানা র্যাপার টানিয়া লইয়া ছুটিয়া বাহির হইলাম। সেখানে যাইতে হলে ট্রেনে যাইতে হয়। ভাবিলাম উহাদের বাড়ির গাড়ি করিয়া স্টেশনে যাইতে হবে, তাই তাড়াতাড়ি। ইন্দ্র কহিল, তা নয়, আমরা ডিঙ্গিতে যাব। আমি নিরুৎসাহ হইয়া পড়িলাম, কারণ গঙ্গায় উজান ঠেলিয়া যাইতে হলে বহু বিলম্ব হয় সম্ভব, হয়তোবা সময়ে উপস্থিত হইতে পারা যাইবে না। ইন্দ্র কহিল, ভয় নেই, জোর হাওয়া আছে, দেরি হবে না। আমার নতুন দা কলকাতা থেকে এসেছেন, তিনিই গঙ্গা দিয়ে যেতে চান। যাক, দাঁড় বাঁধিয়া পাল খাটাইয়া ঠিক হইয়া বসিয়াছি। অনেক বিলম্বে ইন্দ্র নতুন দা আসিয়া ঘাটে পৌঁছিলেন। চাঁদের আলোকে তাহাকে দেখিয়া ভয় পাইয়া গেলাম। কলকাতার বাবু, অর্থাৎ ভয়ঙ্কর বাবু। সিল্কের মোজা, চকচকে পামসু, আগাগোড়া ওভারকোটে মোড়া, গলায় গলা বন্ধ, হাতে দস্তানা, মাথায় টুপি। পশ্চিমের শীতের বিরুদ্ধে তাহার সতর্কতার অন্ত নাই। আমাদের সাধের ডিঙিটাকে তিনি অত্যন্ত যাচ্ছে তাই বলিয়া কঠোর মত প্রকাশ করিয়া ইন্দ্রর কাঁধে ভর দিয়া আমার হাত ধরিয়া অনেক কষ্টে অনেক সাবধানে নৌকার মাঝখানে জাকিয়া বসিলেন। এই, তোর নাম কি রে? ভয়ে ভয়ে বলিলাম, শ্রীকান্ত। তিনি দাঁত খিচাইয়া বলিলেন, আবার শ্রীকান্ত? শুধু কান্ত? নে তামাক সাজ। ইন্দ্র, হুকো কলকে রাখলি কোথায়? ছোড়াটাকে দে, তামাক সাজুক। ওরে বাবা, মানুষ চাকর কেউ তো এমন বিকট ভঙ্গি করিয়া আদেশ করে না। ইন্দ্র অপ্রতিভ হইয়া কহিল, শ্রীকান্ত, তুই এসে একটু হালটা ধর, আমি তামাক সাজছি। আমি তাহার জবাব না দিয়া তামাক সাজিতে লাগিয়া গেলাম, কারণ তিনি ইন্দ্রর মাস্তুতো ভাই, কলকাতার অধিবাসী এবং সম্প্রতি এলে পাশ করিয়া আসিয়াছেন। কিন্তু মনটা আমার বিগড়াইয়া গেল। তামাক সাজিয়া হুকা হাতে দিতে তিনি প্রসন্ন মুখে টানিতে টানিতে প্রশ্ন করিলেন, তুই থাকিস কোথায় রে কান্ত? তোর গায়ে ওটা কালাবোনা কি রে? র্যাপার? আহা, র্যাপারের কি সিরি, তেলের গন্ধে ভূত পালায়। আমি দিচ্ছি নতুন দা, আমার শীত করছে না, এই নাও। বলিয়া ইন্দ্র নিজের গায়ের আলোয়ানটা তাড়াতাড়ি ছুড়িয়া ফেলিয়া দিল। তিনি সেটা জড়ো করিয়া লইয়া বেশ করিয়া বসিয়া সুখে তামাক টানিতে লাগিলেন। শীতের গঙ্গা অধিক প্রশস্ত নয়। 8 ঘন্টার মধ্যেই ডিঙি ওপারে গিয়া ফিরিল, কিন্তু সঙ্গে সঙ্গেই বাতাস পড়িয়া গেল। ইন্দ্র ব্যাকুল হইয়া কহিল, নতুন দা, এ যে ভারী মুশকিল হলো, হাওয়া পড়ে গেল, আর তো পাল চলবে না। নতুন দা জবাব দিলেন, এই ছোড়াটাকে দে না, দাঁড় টানুক। কলিকাতাবাসী নতুন দার অভিজ্ঞতায় ইন্দ্র ঈষৎ ম্লান হাসিয়া কহিল,
দাঁড় কারোর সাধ্যি নেই নতুনদা, এই রেত ঠেলে উজান বয়ে যায়, আমাদের ফিরতে হবে। প্রস্তাব শুনিয়া নতুনদা এক মুহূর্তেই একেবারে অগ্নিশর্মা হইয়া উঠিলেন। তবে আনলি কেন হতভাগা? যেমন করে হোক তোকে পৌঁছে দিতেই হবে। আমায় থিয়েটারে হারমোনিয়াম বাজাতেই হবে, তারা বিশেষ করে ধরেছে। ইন্দ্র কহিল, তাদের বাজাবার লোক আছে নতুনদা, তুমি না গেলেও আটকাবে না। না, আটকাবে না, এই মেরুর দেশের ছেলেরা বাজাবে হারমোনিয়াম, চল যেমন করে পারিস নিয়ে চল। বলিয়া তিনি যেরূপ মুখভঙ্গি করিলেন তাহাতে আমার গা জ্বলিয়া গেল। ইহার বাজনা পরে শুনিয়াছিলাম, কিন্তু সে কথায় আর প্রয়োজন নাই। ইন্দ্র সংকট অবস্থা অনুভব করিয়া আমি আস্তে আস্তে কহিলাম, ইন্দ্র, গুণ টেনে নিয়ে গেলে হয় না? কথাটা শেষ হইতে না হইতেই আমি চমকাইয়া উঠিলাম। তিনি এমনই দাঁত মুখ ভ্যাংচাইয়া উঠিলেন যে সে মুখখানি আমি আজও মনে করিতে পারি। বলিলেন, তবে যাও না গো, টানোগে না হে, জানোয়ারের মতো বসে থাকা হচ্ছে কেন? তারপরে একবার ইন্দ্র একবার আমি গুণ টানিয়া অগ্রসর হইতে লাগিলাম। কখনো বা উঁচু পাড়ের ওপর দিয়া, কখনো বা নিচে নামিয়া, এবং সময়ে সময়ে সেই বরফের মতো ঠান্ডা জলের ধার ঘেঁষিয়া অত্যন্ত কষ্ট করিয়া চলিতে হইল। আবার তারই মাঝে মাঝে বাবুর তামাক সাজার জন্য নৌকা থামাইতে হইল। অথচ বাবুটি ঠায় বসিয়া রহিলেন, এতটুকু সাহায্য করিলেন না। ইন্দ্র একবার তাহাকে হালটা ধরিতে বলায় জবাব দিলেন, তিনি দস্তানা খুলে ঠান্ডায় নিমোনিয়া করিতে পারিবেন না। ইন্দ্র বলিতে গেল যে না খুলেই, হ্যাঁ, দামি দস্তানাটা মাটি করে ফেলি আর কি, নে নে, যা করছিস কর তোরা। বস্তুত আমি এমন স্বার্থপর অসজ্জন ব্যক্তি জীবনে অল্পই দেখিয়াছি। তারই একটা অপদার্থ খেয়াল চরিতার্থ করিবার জন্য আমাদের এত ক্লেশ, সমস্ত চোখে দেখিয়াও তিনি এতটুকু বিচলিত হইলেন না। অথচ আমরা বয়সে তাহার অপেক্ষা কতই বা ছোট ছিলাম। পাছে এতটুকু ঠান্ডা লাগিয়া তাহার অসুখ করে, পাছে এক ফোঁটা জল লাগিয়া দামি ওভারকোট খারাপ হইয়া যায়, পাছে নড়িলে চড়িলে কোনরূপ ব্যাঘাত হয়, এই ভয়েই আড়ষ্ট হইয়া বসিয়া রহিলেন এবং অবিশ্রান্ত চেঁচামেচি করিয়া হুকুম করিতে লাগিলেন। আরও বিপদ, গঙ্গা রুচিকর হাওয়ায় বাবুর ক্ষুধার উদ্রেক হইল এবং দেখিতে দেখিতে সে ক্ষুধা অবিশ্রান্ত বকুনের চোটে একেবারে ভীষণ হইয়া উঠিল। এদিকে চলিতে চলিতে রাত্রিও প্রায় 10টা হইয়া গেছে। থিয়েটারে পৌঁছতে রাত্রি 2টা বাজিয়া যাইবে শুনিয়া বাবু প্রায় ক্ষিপ্ত হইয়া উঠিলেন। রাত্রি যখন 11টা, তখন কলকাতার বাবু কাবু হইয়া বলিলেন, হ্যাঁ রে ইন্দ্র, এদিকে খোট্টা মোট্টাদের বস্তি টস্তি নেই, মুড়ি টুড়ি পাওয়া যায় না। ইন্দ্র কহিল, সামনেই একটা বেশ বড় বস্তি নতুনদা, সব জিনিস পাওয়া যায়। তবে লাগা লাগা, ওরে ছোড়া, ওই টান না একটু জোরে, ভাত খাস নে? ইন্দ্র, বল না তোর ওটাকে একটু জোর করে টেনে নিয়ে চলুক। ইন্দ্র কিংবা আমি কেউই জবাব দিলাম না। যেমন চলিতেছিলাম তেমন ভাবেই অনতিকাল পরে একটা গ্রামে আসিয়া উপস্থিত হইলাম। এখানে পাটটা ঢালু ও বিস্তৃত হইয়া জলে মিশিয়াছিল। ডিঙি জোর করিয়া ধরিয়া ধাক্কা দিয়া সংকীর্ণ জলে তুলিয়া দিয়া আমরা দুজনে হাত ছাড়িয়া বাঁচলাম। বাবু কহিলেন, হাত পা একটু খেলানো চাই, নাবা দরকার। অতএব ইন্দ্র তাহাকে কাঁধে করিয়া নামাইয়া আনিল। তিনি জ্যোৎস্নার আলোকে গঙ্গার শুভ্র সৈকতে পদচারণা করিতে লাগিলেন।
আমরা দুজনে তাহার ক্ষুধা শান্তির উদ্দেশ্যে গ্রামের ভিতরে যাত্রা করিলাম। যদিচ বুঝিয়াছিলাম এত রাত্রে এই দরিদ্র ক্ষুদ্র পল্লীতে আহার্য সংগ্রহ করা সহজ ব্যাপার নয়, তথাপি চেষ্টা না করিয়াও তো নিস্তার ছিল না। অথচ তার একাকী থাকিতেও ইচ্ছা নাই। সেই ইচ্ছা প্রকাশ করিতেই ইন্দ্র তৎক্ষণাৎ আহ্বান করিয়া কহিল, চলো না নতুনদা, একলা তোমার ভয় করবে, আমাদের সঙ্গে একটু বেরিয়ে আসবে। এখানে চট্টর নেই, ডিঙি কেউ নেবে না, চলো। নতুনদা মুখখানা বিকৃত করিয়া বলিলেন, ভয়? আমরা দর্জি পাড়ার ছেলে, জমকে ভয় করি না, তা জানিস। কিন্তু তা বলে ও ছোট লোকদের ডার্টি পাড়ার মধ্যেও আমরা যাইনি। বেটাদের গায়ের গন্ধ নাকে গেলেও আমাদের ব্যামো হয়। অথচ তাহার মনোগত অভিপ্রায় আমি তাহার পাহারায় নিযুক্ত থাকি এবং তামাক সাজি। কিন্তু আমি তার ব্যবহারে মনে মনে এত বিরক্ত হইয়াছিলাম যে ইন্দ্র আভাস দিলেও আমি কিছুতেই একাকী এই লোকটার সংসর্গে থাকিতে রাজি হইলাম না। ইন্দ্রর সঙ্গেই প্রস্থান করিলাম। দর্জিপাড়ার বাবু হাততালি দিয়া গান ধরিয়া দিলেন, ঠুন ঠুন পেয়ালা। আমরা অনেক দূর পর্যন্ত তাহার সেই মেয়েলি নাকি সুরে সঙ্গীত চর্চা শুনিতে শুনিতে গেলাম। ইন্দ্র নিজেও তাহার ভ্রাতার ব্যবহারে মনে মনে অতিশয় লজ্জিত ও ক্ষুব্ধ হইয়াছিল। ধীরে ধীরে কহিল, এরা কলকাতার লোক কিনা, জল হাওয়া আমাদের মতো সহ্য করিতে পারে না, বুঝলে শ্রীকান্ত? আমি বললাম, ইন্দ্র তখন তাহার অসাধারণ বিদ্যা বুদ্ধির পরিচয় বোধ করে আমার শ্রদ্ধা আকর্ষণ করিবার জন্যই দিতে দিতে চলিল। তিনি অচিরেই বিয়ে পাশ করিয়া ডেপুটি হইবেন, কথা প্রসঙ্গে তাহাও কহিল। যাই হোক, এতদিন পরে এখন তিনি কোথাকার ডেপুটি কিংবা আদৌ সে কাজ পাইয়াছেন কিনা সে সংবাদ জানি না, কিন্তু মনে হয় যেন পাইয়াছেন। না হলে বাঙালি ডেপুটির মাঝে মাঝে এত সুখ্যাতি শুনিতে পাই কি করিয়া। তখন তাহার প্রথম যৌবন। শুনি জীবনের এই সময়টায় নাকি হৃদয়ের প্রশস্ততা, সমবেদনার ব্যাপকতা যেমন বৃদ্ধি পায়, এমন আর কোনো কালে নয়। অথচ ঘণ্টা কয়েকের সংসর্গেই যে তিনি নমুনা দেখাইয়াছিলেন, এতকালের ব্যবধানেও তাহা ভুলিতে পারা গেল না। তবে ভাগ্যে এমন সব নমুনা কদাচিৎ চোখে পড়ে। না হইলে বহু পূর্বের সংসারটা রীতিমতো একটা পুলিশ থানায় পরিণত হইয়া যাইত। কিন্তু যাক সে কথা। কিন্তু ভগবানও যে তাহার উপর ক্রুদ্ধ হইয়াছিলেন, সেই খবরটা পাঠককে দেওয়া আবশ্যক। এই অঞ্চলে পদঘাট দোকানপত্র সমস্তই ইন্দ্রর জানা ছিল। সে গিয়া মুদির দোকানে উপস্থিত হইল, কিন্তু দোকান বন্ধ, এবং দোকানি শীতের ভয়ে দরজা জানালা রুদ্ধ করিয়া গভীর নিদ্রায় মগ্ন। এই গভীরতা যে কিরূপ অতুল স্পর্শী, সে কথা যাহার জানা নাই, তাহাকে বুঝিয়া বলা যাবে না। ইহারা অম্লরোগী নিষ্কর্মা জমিদারও নয়, বহু ভাড়াক্রান্ত কন্যাদায়গ্রস্ত বাঙালি গৃহস্থও নয়, সুতরাং ঘুমাইতে জানে। দিনের বেলা খাটিয়া কুটিয়া রাত্রিতে একবার চারপাই আশ্রয় করিলে ঘরে আগুন না দিয়া শুধুমাত্র চেঁচামেচি ও দৌড় নাড়ানাড়ি করিয়া জাগাইয়া দিব, এমন প্রতিজ্ঞা যদি স্বয়ং সত্যবাদী অর্জুন জয়দ্রথ বধের পরিবর্তে করিয়া বসিতেন, তবে তাহাকেও মিথ্যা প্রতিজ্ঞা পাপে বদ্ধ হইয়া মরিতে হইত, তাহা শপথ করিয়া বলিতে পারা যায়। তখন উভয়ে বাহিরে দাঁড়াইয়া তারস্বরে চিৎকার করিয়া এবং যত প্রকার ফন্দি মানুষের মাথায় আসিতে পারে তাহার সবগুলি একে একে চেষ্টা করিয়া ৮ ঘণ্টা পরে রিক্ত হস্তে ফিরিয়া আসিলাম। কিন্তু ঘাট যে জনশূন্য। জ্যোৎস্নালোকে যতদূর দৃষ্টি চলে ততদূরই যে শূন্য। দর্জি পাড়ার চিহ্নমাত্র কোথাও নাই। ডিঙি যেমন ছিল তেমনই রহিয়াছে। ইনি গেলেন কোথায়? দুজনে প্রাণপণে চিৎকার করিলাম, নতুনদা, ও নতুনদা! কিন্তু কোথায় কে?
ব্যাকুল আহ্বান শুধু বাম ও দক্ষিণের সুউচ্চ পারে ধাক্কা খাইয়া অস্পষ্ট হইয়া বারংবার ফিরিয়া আসিল। এ অঞ্চলে মাঝে মাঝে শীতকালে বাঘের জনশ্রুতিও শোনা যাইত। গৃহস্থ কৃষকেরা দলবদ্ধ হুড়ারের জ্বালায় সময়ে সময়ে ব্যতব্যস্ত হইয়া উঠিত। সহসা ইন্দ্র সেই কথাই বলিয়া বসিল, বাঘে নিল না তো রে? ভয়ে সর্বাঙ্গ কাটা দিয়া উঠিল। সে কি কথা? ইতিপূর্বে তাহার নিরতিশয় অভদ্র ব্যবহারে আমি অত্যন্ত কুপিত হইয়া উঠিয়াছিলাম সত্য, কিন্তু এত বড় অভিশাপও তো দিই নাই। সহসা উভয়েরই চোখে পড়িল কিছু দূরে বালুর উপরে কি একটা বস্তু চাঁদের আলোয় চকচক করিতেছে। কাছে গিয়া দেখি তারই সেই বহুমূল্য পাম্পশুটির এক পাটি। ইন্দ্র সেই ভিজা বালির ওপরেই একেবারে শুইয়া পড়িল। শ্রীকান্ত রে, আমার মাসিমাও এসেছেন যে, আমি আর ফিরে যাব না। তখন ধীরে ধীরে সমস্ত বিষয়টাই পরিস্ফুট হইয়া উঠিতে লাগিল। আমরা যখন মুদির দোকানে দাঁড়াইয়া তাহাকে জাগ্রত করিবার ব্যর্থ প্রয়াস পাইতেছিলাম, তখন এই দিকের কুকুরগুলাও যে সমবেত আর্তচিৎকারে আমাদিগকে এই দুই ঘটনার সংবাদটাই গোচর করিবার ব্যর্থ প্রয়াস পাইতেছিল, তাহা জলের মতো চোখে পড়িল। তখনও দূরে তাহাদের ডাক শোনা যাইতেছিল। সুতরাং আর সংশয় মাত্র রহিল না যে নেকড়েগুলো তাহাকে টানিয়া লইয়া গিয়া সেখানে ভোজন করিতেছে। তাহারই আশেপাশে দাঁড়াইয়া সেগুলা এখনো চেঁচাইয়া মরিতেছে। অকস্মাৎ ইন্দ্র সোজা উঠিয়া দাঁড়াইল, কহিল, আমি যাব। আমি সভয়ে তাহার হাত চাপিয়া ধরিলাম। পাগল হয়েছ ভাই? ইন্দ্র তাহার জবাব দিল না। ডিঙিতে ফিরিয়া গিয়া লগিটা তুলিয়া লইয়া কাঁধে ফেলিল। একটা বড় ছুরি পকেট হইতে বাহির করিয়া বাঁ হাতে লইয়া কহিল, তুই থাক শ্রীকান্ত, আমি না এলে ফিরে গিয়ে বাড়িতে খবর দিস আমি চললুম। তাহার মুখ অত্যন্ত পাণ্ডুর, কিন্তু চোখ দুটো জ্বলিতে লাগিল। তাহাকে আমি চিনিয়াছিলাম। এ তাহার নিরর্থক শূন্য আস্ফালন নয় যে হাত ধরিয়া দুটো ভয়ের কথা বলিলেই মিথ্যা দম্ভ মামলায় মিথ্যায় মিলিয়া যাইবে। আমি নিশ্চয় জানিতাম কোনো মতেই তাহাকে নিরস্ত্র করা যাইবে না। সে যাইবেই। ভয়ের সহিত যে চির অপরিচিত, তাহাকে আমি বা কেমন করিয়া কি বলিয়া বাধা দিব? যখন সে নিতান্তই চলিয়া যায়, তখন আর থাকিতে পারিলাম না। আমিও যা হোক হাতে করিয়া অনুসরণ করিতে উদ্যত হইলাম। এইবার ইন্দ্র মুখ ফিরাইয়া আমার একটা হাত ধরিয়া ফেলিল, বলিল, তুই খেপেছিস শ্রীকান্ত? তোর দোষ কি? তুই কেন যাবি? তাহার কণ্ঠস্বর শুনিয়া এক মুহূর্তেই আমার চোখে জল আসিয়া পড়িল। কোনো মতে গোপন করিয়া বলিলাম, তোমারই বা দোষ কি ইন্দ্র? তুমি বা কেন যাবে? প্রত্যুত্তরে ইন্দ্র আমার হাতের বাঁশটা টানিয়া লইয়া নৌকায় ছুঁড়িয়া ফেলিয়া দিয়া কহিল, আমারও দোষ নেই ভাই, আমিও নতুন দাকে আনতে চাইনি, কিন্তু একলা ফিরে যেতেও পারবো না, আমাকে যেতেই হবে। কিন্তু আমারও তো যাওয়া চাই, কারণ পূর্বেই একবার বলিয়াছি আমি নিজেও নিতান্ত ভীরু ছিলাম না। অতএব বাঁশটা পুনরায় সংগ্রহ করিয়া লইয়া দাঁড়াইলাম এবং আর বাকবিতণ্ডা না করিয়া উভয়েই ধীরে ধীরে অগ্রসর হইলাম। ইন্দ্র কহিল, বালির ওপর দৌড়ানো যায় না, খবরদার সে চেষ্টা করিস নে, জলে গিয়ে পড়বি। সুমুখে একটা বালি ঢিপি ছিল, সেইটা অতিক্রম করিয়াই দেখা গেল অনেক দূরে জলের ধার ঘেঁষিয়া দাঁড়াইয়া ৫-৭টা কুকুর চিৎকার করিতেছে। যতদূর দেখা গেল এক পাল কুকুর ছাড়া বাঘ তো দূরের কথা একটা শিগালও নাই।
সন্তর্পণে আরও কতকটা অগ্রসর হইতেই মনে হইল তাহারা কি একটা কালোপানা বস্তু জলে ফেলিয়া পাহারা দিয়া আছে। ইন্দ্র চিৎকার করিয়া ডাকিল, নতুন দা। নতুন দা এক গলা জলে দাঁড়াইয়া অব্যক্ত স্বরে কাঁদিয়া উঠিলেন, এই যে আমি। দুজনে প্রাণপণে ছুটিয়া গেলাম। কুকুরগুলা সরিয়া দাঁড়াইল এবং ইন্দ্র ঝাঁপাইয়া পড়িয়া আকণ্ঠ নিমজ্জিত মূর্ছিত প্রায় তাহার দর্জি পাড়ার মাস্তুত ভাইকে টানিয়া তীরে তুলিল। তখনও তাহার একটা পায়ে বহুমূল্য পামসু, গায়ে ওভারকোট, হাতে দস্তানা, গলায় গলাবন্ধ এবং মাথায় টুপি ভিজিয়া ফুলিয়া ঢোল হইয়া উঠিয়াছে। আমরা গেলে সেই যে তিনি হাততালি দিয়া ঠুন ঠুন পিয়ালা ধরিয়াছিলেন, খুব সম্ভব সেই সঙ্গীত চর্চাতেই আকৃষ্ট হইয়া গ্রামের কুকুরগুলো দল বাঁধিয়া উপস্থিত হইয়াছিল এবং এই অভূতপূর্ব গীত এবং অদৃষ্টপূর্ব পোশাকের ছটায় বিভ্রান্ত হইয়া এই মহামান্য ব্যক্তিটিকে তাড়া করিয়াছিল। এতটা আসিয়াও আত্মরক্ষার কোনো উপায় খুঁজিয়া না পাইয়া অবশেষে তিনি জলে ঝাঁপ দিয়া পড়িয়াছিলেন এবং এই দুর্দান্ত শীতের রাত্রে তুষার শীতল জলে আকণ্ঠ মগ্ন থাকিয়া এই অর্ধ ঘণ্টাকাল ব্যাপিয়া পূর্বকৃত পাপের প্রায়শ্চিত্ত করিতেছিলেন। কিন্তু প্রায়শ্চিত্তের ঘোর কাটাইয়া তাহাকে চাঙ্গা করিয়া তুলিতেও সে রাত্রে আমাদিগকে কম মেহনত করিতে হয় নাই। কিন্তু সবচেয়ে আশ্চর্য এই যে বাবু ডাঙায় উঠিয়াই প্রথম কথা কইলেন, আমার এক পাটি পামসু। সেটা ওখানে পড়িয়া আছে। সংবাদ দিতেই তিনি সমস্ত দুঃখ ক্লেশ বিস্মৃত হইয়া তাহা অবিলম্বে হস্তগত করিবার জন্য সোজা খাড়া হইয়া উঠিলেন। তারপরে কোটের জন্য, গলাবন্ধের জন্য, মোজার জন্য, দস্তানার জন্য একে একে পুনঃ পুনঃ শোক প্রকাশ করিতে লাগিলেন এবং সে রাত্রে যতক্ষণ পর্যন্ত না ফিরিয়া গিয়া নিজেদের ঘাটে পৌঁছিতে পারিলাম ততক্ষণ পর্যন্ত কেবল এই বলিয়া আমাদের তিরস্কার করিতে লাগিলেন, কেন আমরা নির্বোধের মতো সেসব তাহার গা হইতে তাড়াতাড়ি খুলিতে গিয়েছিলাম। না খুলিলে তো ধুলাবালি লাগিয়া এমন করিয়া মাটি হইতে পারিত না। আমরা খোট্টার দেশের লোক, আমরা চাষার সামিল, আমরা এসব কখনো চোখে দেখি নাই। এই সমস্ত অবিশ্রান্ত বকিতে বকিতে গেলেন। যে দেহটাতে ইতিমধ্যে একটি ফোঁটা জল লাগাইতেও তিনি ভয়ে সারা হইতেছিলেন, জামা কাপড়ের শোকে সে দেহটাকেও তিনি বিস্মিত হইলেন। উপলক্ষ যে আসল বস্তুকেও কেমন করিয়া বহুগুণে অতিক্রম করিয়া যায় তাহা এইসব লোকের সংসর্গে না আসিলে এমন করিয়া চোখে পড়ে না। রাত্রি 2টার পর আমাদের ডিঙ্গি আসিয়া ঘাটে ফিরিল। আমার যে রাপারখানির বিকট গন্ধে কলিকাতার বাবু ইতিমূর্বে মূর্ছিত হইয়াছিলেন সেইখানে গায়ে দিয়া তাহারই অবিশ্রাম নিন্দা করিতে করিতে পা মুছিতেও ঘৃণা হয় তাহা পুনঃ পুনঃ শুনাইতে শুনাইতে ইন্দ্রর খানি পরিধান করিয়া তিনি সে যাত্রা আত্মরক্ষা করিয়া বাড়ি গেলেন। যাই হোক, তিনি যে দয়া করিয়া ব্যাঘ্র কবলিত না হইয়া সশরীরে প্রত্যাবর্তন করিয়াছিলেন তাহার এই অনুগ্রহের আনন্দেই আমরা পরিপূর্ণ হইয়া গিয়াছিলাম। এত উপদ্রব অত্যাচার হাসি মুখে সহ্য করিয়া আজ নৌকা চড়ার পরিসমাপ্তি করিয়া এই দুর্জয় শীতের রাত্রে কোচার খুঁটমাত্র অবলম্বন করিয়া কাঁপিতে কাঁপিতে বাড়ি ফিরিয়া গেলাম।